নমস্কার, শুরু করছি আজকের নিউজ টুডের সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। কে এই ববি, দেখুন। অবশেষে সমস্ত জল্পনার অবসান। ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়াইয়ে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে 42তম এবং সর্বশেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। যে বঙ্গ রাজনীতিতে অভিজিৎ সেভাবে পরিচিত নাম না হলেও দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে চেনা মুখ ববি। দক্ষিণ 24 পরগনার বিজেপির জেলা সভাপতিও ছিলেন এক সময়। উল্লেখ্য 2009 এবং 2014 সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। 2019 সালে তাকে আর টিকিট দেয়নি বিজেপি। তার বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এরপর 2024 সালে আবার ববির উপরই ভরসা রাখল নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। বিজেপির দাবি অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনেন, ফলে তার পক্ষে এই কেন্দ্রে লড়াই করা সহজ বলে মনে করছে দল। একেবারে নিচু তলা থেকে সংগঠন করে এসেছেন অভিজিৎ। লোকসভা নির্বাচনে বিজেপি বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করলেও ঝুলে ছিল ডায়মন্ড হারবারের ভাগ্য। অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন তা অনেকদিন পর্যন্ত ঘোষণা না করায় তৃণমূলের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে পদ্ম শিবিরকে। বিজেপির দলীয় সূত্রে খবর, ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন তা নিয়ে দলের মধ্যে টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে আরএসএস এর পুরনো কর্মী ছিলেন অভিজিৎ দাস। বিভিন্ন সময় বিজেপি এবং সংঘের নানা দায়িত্ব পালন করেছেন তিনি। ডায়মন্ড হারবারের রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই অভিষেকের সঙ্গে লড়াই যদি কেউ করতে পারেন তাহলে তিনিই পারবেন। বিজেপির অন্য একাংশের যুক্তি ছিল তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে নামা সহজ হবে না, তাই প্রার্থী এমন কাউকে করতে হবে যার নামের ভারেই বিজেপির ভোট ব্যাংক উপচে পড়ে। আর তার জন্য বাইরে থেকে কোনো পরিচিত মুখকে অভিষেকের বিরুদ্ধে আনার দাবিও তুলেছিলেন তারা। আর দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তির কারণেই এতদিন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি, এমনটাই দলীয় সূত্রে খবর। তবে সেই জট এখন কেটেছে। কেন্দ্রের নেতাদের কাছে মান্যতা পেয়েছে সংঘ পরিবারের দাবি। আর তারপরেই মঙ্গলবার ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে ববির নাম ঘোষণা করল বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। মর্মান্তিক দুর্ঘটনা ওড়িশায়। বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ 5 জনের। ওড়িশায় দুর্ঘটনার কবলে পুরী থেকে হলদিয়াগামী বাস, তাতে প্রাণ হারালেন এক মহিলা সহ 5 জন। পাশাপাশি আহত হয়েছেন একাধিক যাত্রী। পুরী থেকে হলদিয়াগামী বাসে 47 জন যাত্রী ছিলেন। সোমবার রাত 9টা নাগাদ ওড়িশার জাজপুরের কাছে বারবাটি সেতুর ওপর থেকে নিচে পড়ে যায় বাসটি। পুলিশের প্রাথমিক অনুমান বাস চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার আধিকারিকেরা। দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনীও। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাস দুর্ঘটনার খবরে আমি শোকাহত। পাশাপাশি দুর্ঘটনায় প্রত্যেক মৃত ব্যক্তির জন্য 3 লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পশ্চিমবঙ্গ সরকারের তরফে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও কথা বলেছেন। ওড়িশার মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্যের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ওড়িশার জাজপুরে দুর্ঘটনাগ্রস্ত বাসে মৃত্যু হয়েছে এক মহিলা সহ 5 জনের। আর মৃতদের 4 জনই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। এমনই জানানো হচ্ছে প্রশাসন সূত্রে। বাসটি ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ডিপোয় ফিরছিল বলেও জানা গিয়েছে। ঘটনায় নিহতদের 3 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এবার এই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদেরও আর্থিক সাহায্য করা হবে
বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নির্দেশেই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে জাজপুরের দুর্ঘটনার মুখে পড়েছে পুরী থেকে বাংলামুখী একটি যাত্রী বোঝাই বাস। রাত 9টা নাগাদ সেতু থেকে সেখান নিচে পড়ে যায় বাসটি, আর বাসটিতে মোট 50 জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। যে কোনো দিন বিজেপিতে যোগ দিতে পারে সায়নী ঘোষ। সৃজন ভট্টাচার্যের এই মন্তব্যেরই উত্তর দিলেন সায়নী ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো, তবে তার আগে সৃজন ভট্টাচার্য সেদিন কি বলেছিলেন শুনুন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরো 4টে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না। 2021-এ মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে। কাজে মন দিন, কাজে থাকুন, মাঠে থাকুন, মানুষের কাছে পৌঁছন। এবং সিপিএম এর জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন, প্রধান বিরোধী দল হয়ে দেখান, তারপর দিল্লি দূরে বহুত দূরে। বিজ্ঞাপন নীতিতে বদল আনছে কলকাতা পুরসভা। শহরের 2টি রাস্তা হবে অ্যাড ফ্রি জোন। শহরের দৃশ্য দূষণকে নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞাপন নীতিতে বদল আনতে চলেছে পুরসভা। যত্রতত্র বিজ্ঞাপন দেওয়া রুখতে এবার আরও কড়া ব্যবস্থা আনতে চলেছে পুরসভা। পাশাপাশি শহরে 2টি রাস্তা সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। এই 2টি রাস্তা হলো পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিট। এছাড়া উৎসবের মরশুমে লাগামহীন বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মেট্রো রেলকেও নিতে হবে অনুমতি। পুরসভার বিনা অনুমতিতে শহরের কোথাও বিজ্ঞাপন দেওয়া যাবে না। মেট্রো রেল বা অন্য কোনো বড় সংস্থাকে শহরের কোথাও বিজ্ঞাপন দিতে গেলে পুরসভার অনুমতি নিতে হবে। এবার থেকে বিনা অনুমতিতে কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না। পুরো আধিকারিকেরা জানাচ্ছে শহরে অনুমোদন ছাড়াই অনেক বিজ্ঞাপন টাঙানো হয়েছে, সেগুলিকে এবার বেআইনি ঘোষণা করা হবে। তার বিরুদ্ধে পুরো কর্তৃপক্ষ আইনি ব্যবস্থাও নেবে। কলকাতার রাস্তাঘাটকে বিজ্ঞাপনের জন্য বেশ কয়েকটি জোনে ভাগ করা হবে। আউটডোর জোন, গ্রিন জোন, এছাড়া টেম্পোরারি জোনে ভাগ করা হবে শহরের এলাকাগুলিকে। কলকাতার কোনো হেরিটেজ ভবনের গায়ে বিজ্ঞাপন লাগানোকেও বেআইনি বলেই ধরা হবে। শহরের রাস্তাঘাটে বিজ্ঞাপনের বাড়বাড়ন্ত নিয়ে অভিযোগ আসছিল পুরসভার কাছে। যত্রতত্র বিজ্ঞাপন লাগানো হয়েছে পুরসভার অনুমোদন ছাড়াই। এই বেআইনি বিজ্ঞাপন রুখতে 21টি নতুন নীতি আনা হচ্ছে। খুব শীঘ্রই এই নীতিগুলির খসড়া প্রস্তাব নিয়ে পুরো কর্তারা আলোচনা করবেন। কোনো বিজ্ঞাপন পুরসভার অনুমোদন প্রাপ্ত কিনা তা বুঝতে বিজ্ঞাপনে কিউআর কোড লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং যাতে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে নতুন বিজ্ঞাপন নীতিতে। গত আর্থিক বছরে বিজ্ঞাপন থেকে আয় নিয়ে সন্তুষ্ট ছিলেন না মেয়র ফিরহাদ হাকিম, তাই তিনি চাইছিলেন বিজ্ঞাপন নীতির বদল আনতে। সেই মতো পুরো আধিকারিকেরা পরিকল্পনা করেছেন নয়া বিজ্ঞাপন নীতি। হাই নিউজ নেটওয়ার্ক। আসন্ন লোকসভা নির্বাচনে ভগবান এবং উপাসনার স্থানের নামে ভোট চাওয়ার অভিযোগ উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোদীর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি মামলার আবেদন দায়ের হয়েছে। আনন্দ এস জোনধালে নামে একজন আইনজীবী আবেদনটি দায়ের করেছেন। গত 9 এপ্রিল উত্তরপ্রদেশের পিলভিতে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী জনসভায় মোদীর বক্তৃতায় উল্লেখ করে এই আবেদন করেছেন আনন্দ জানিয়েছেন যে তার বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের কাছে হিন্দু এবং শিখ দেবতা এবং হিন্দু উপাসনালয়ের নামে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। মোহনবাগানে জয় জয়কার, প্রথমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। সোমবার যুব ভারতী জুড়ে শুধুই মোহনবাগান আর মোহনবাগান। ভক্ত অনুরাগীদের মধ্যে আবেগের বিস্ফোরণ। প্রথমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান।
যুব ভারতী ক্রীড়াঙ্গনে রেফারির খেলা শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই যেন বোমা ফাটল। রেফারি শেষ বাঁশির পরে লিস্টন ছুটছেন, সাদিকু গ্যালারির দিকে তাকিয়ে হাত ছুটছেন। মোহনবাগান সমর্থকদের চোখে আনন্দের জল। প্রায় 50,000 সবুজ মেরুন সমর্থক একসঙ্গে চিৎকার করে উঠলেন। এই মুহূর্তটার জন্যই তো গ্যালারি ভরিয়েছিলেন তারা। একটাই প্রার্থনা ছিল তাদের, প্রিয় দল যেন লিগ শিল্ড জেতে। সেটাই করে দেখালেন সবুজ মেরুন ফুটবলাররা। আইএসএল এর 10 বছরের ইতিহাসে যে মুম্বাই সিটি এফসিকে মোহনবাগান একবারও হারাতে পারেনি, সেই দলকেই 2-1 গোলে হারালো তারা। মুম্বাই সিটি এফসি 2 পয়েন্টে এগিয়েছিল মোহনবাগানের থেকে। ড্র করলে মুম্বাই লিগ শিল্ড জিতবে, এমন অবস্থায় হাবাসের ছেলেরাই উজ্জীবিত ফুটবল খেলল। খেলা শেষ হয়ে যাওয়ার আধ ঘন্টা পরেও যুব ভারতের গ্যালারি কানায় কানায় ভর্তি। কেউ যেন ফিরতেই চাইছেন না। আনন্দে নাচছেন 8 থেকে 80। বেশিরভাগ মানুষেরই চোখে জল। এই রাত যেন তাদের ফুরানোর নয়। মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু যখন ভারতের ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের হাত থেকে লিগ শিল্ড নিলেন, তখন শব্দের ডেসিবেল আরও বাড়ল। তা বেড়েই চলল দলের শিল্ড জয়ের উৎসবের সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।